আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর 28টা মিসড কল দেখে আমি অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলে উপর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠলো। সাধারণত আমি ওর ফোন ধরি না, আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা 3বার ফোনটা ভাইব্রেট করার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। পর্দা উল্টাতেই আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত ফোন নাম্বার নয়, জলজ্যান্ত ভেসে উঠেছে একটা নাম, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি সাইমনের ফোনের লক স্ক্রিনটা খুললাম। সাইমনের পাসওয়ার্ড আমার জানা, আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। একটা নয়, দুটো নয়, গত রাতে 12টা থেকে সকাল 8টার মধ্যে রাফিয়ার মোট 28টি মিসড কল। 28টা মিসড কল! একটা মানুষের ফোনে তার বান্ধবীর 28টা মিসড কল থাকার মানে কি? তাও আবার মাঝরাতে। আমার আর সাইমনের বিয়ে হয়েছে 4 বছর। ভালোবেসে ধুমধাম করে বিয়ে করি আমরা। ঢাকার ধানমন্ডির একটি ফ্ল্যাটটিতে আমরা বেশ সুখী দিন কাটাচ্ছিলাম। সাইমন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো থাকি। আমাদের এই সাজানো সংসারে রাফিয়ার যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। সাইমনও ওকে বোনের মতো শ্রদ্ধা করত, অন্তত আমি তেমনই জানতাম। কি দেখছো ওভাবে? ওয়াশরুম থেকে বের হয়ে সাইমন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আমাকে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপরাধ ভূত বা ভয়ের লেশ মাত্র নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর সেই 28টি মিসড কলের লাল দাগগুলো স্ক্রিনে জল করছে। সাইমন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়লো, কিন্তু পরক্ষণেই ও একটা মলিন হাসি হেসে বলল, ও রাফিয়ার ফোন করেছিল, আমি তো খেয়ালই করিনি। ও বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? আমার কণ্ঠস্বর নিজের কানে কেমন অচেনা ঠেকলো। ঝামেলা হলে ও আমাকে ফোন না করে মাঝরাতে তোমাকে 28 বার কল করবে কেন? সাইমন, ও কি আমার বান্ধবী নাকি তোমার? সাইমন তোয়ালিটা চেয়ারের উপর রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও কি ভেবে হাতটা সরিয়ে নিল। অনন্যা, তুমি ভুল বুঝছো। রাফি আসলে ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে কিছু আইনি পরামর্শ চাচ্ছিল। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে ও চেনে, তাই হয়তো হবে। আইনি পরামর্শ? রাত 2টায় হয়? আমি ওর কথাই কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন পরপর 28 বার কল করা কি শুধুই পরামর্শ নেওয়ার জন্য? সাইমন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার একটু বিরক্ত হওয়ার ভান ধরলো। তুমি তিলকে তাল করছো অনন্যা। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ খুঁজছো। ও তোমার বেস্ট ফ্রেন্ড। আমি শক্ত গলায় বললাম। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ও অন্য কিছু হওয়ার চেষ্টা করছে না তো? সাইমন অফিসে চলে যাওয়ার পরও আমার মনের ভেতর ঝড় থামলো না। ড্রয়িং রুমের সোফায় বসে আমি শুধু ভাবছিলাম, কোথায় ভুল হলো? সাইমন কি সত্যি আমার আড়ালে রাফিয়ার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাঁপতে থাকা হাতে রাফিয়ার নম্বরে ডায়াল করলাম। রিং হতে হতেই বুকটা টিপটিপ করছিল। 3বারের মাথায় ও ফোনটা ধরলো। ওপাশ থেকে রাফিয়ার ঘুম জ্বালানো কণ্ঠ ভেসে এলো। হ্যালো সাইমন, তুমি এতক্ষণে ফোন করলে? কাল রাতে আমি কতটা ভয়েছিলাম তুমি জানো? কথাটা শেষ হওয়ার আগে রাফিয়া থেমে গেল। হয়তো ও খেয়াল করেছে যে ফোনটা সাইমন করেনি, কারণ ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। আমি গভীর একটা শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গেছে। রাফিয়া, আমি অনন্যা বলছি। ওপাশ থেকে সম্পূর্ণ নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যে মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজ একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। কাল রাতে সাইমনের ফোনে তোমার 28টা মিসড কল দেখলাম। দৃঢ় গলায় বললাম। বলবে একটু কি এমন জরুরি দরকার ছিল যে আমার স্বামীকে তোমার মাঝরাতে 28 বার কল করতে হলো? রাফিয়া কিছুক্ষণ চুপ থেকে গলাটা একটু পরিষ্কার করে নিল, তারপর একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আরে অনন্যা তুই, আসলে কাল রাতে আমার ফ্ল্যাটের নিচে কিছু বখাটের ছেলে ঝামেলা করেছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুই তো ঘুমাচ্ছিস। সাইমন ভাইয়া তো এসব ব্যাপারে বেশ সাহসী, তাই ওনাকে মিথ্যে বলিস না রাফিয়া। আমার চিৎকার ড্রয়িং রুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। তুই ভয় পেলে পুলিশকে ফোন করতি, তোর বাড়ির গার্ডকে ডাকতি। সাইমনকে 28 বার কল করার কোনো যৌক্তিকতা নেই। আর সাইমনকে যদি ভাইয়াই ভাবিস, তবে ও ফোন ধরার আগে ওপাশ থেকে হ্যালো সাইমন বলে ওভাবে অধিকার খাটিয়ে কথা বললি কেন? রাফিয়া এবার আর কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করলো না। ওপাশ থেকে ও ঠান্ডা গলায় বলল, অনন্যা তুই যা ভাবছিস তা নয়। তুই শুধু শুধু একটা সিন ক্রিয়েট করছিস। আমি সিন ক্রিয়েট করছি না রাফিয়া, আমি শুধু আমার 4 বছরের বিশ্বাসের শেষ সীমানাটা দেখছি। এইটুকু বলে আমি ফোনটা কেটে দিলাম। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলো, কিন্তু আমি তা চেপে রাখলাম। কাঁদতে কাঁদতে ভেঙে পড়ার সময় এটা নয়, আমাকে সত্যিটা জানতেই হবে। সাইমন আর রাফিয়া আমার জীবনের সবচেয়ে বিশ্বাসের দুটো মানুষ, কি সত্যি আমাকে জীবন্ত কবর দেওয়ার আয়োজন করছে? বিকেলের দিকে সাইমন যখন অফিস থেকে ফিরলো, ওর হাতে একটা শপিং ব্যাগ। আমার পছন্দের ধানমন্ডির সেই বিখ্যাত পেস্ট্রির দোকান থেকে কেক এনেছে আমার রাগ ভাঙানোর জন্য। এই সস্তার চেষ্টা দেখে আমার ঘেন্না ধরে গেল। আমি সোফা থেকে উঠে ওর মুখোমুখি দাঁড়ালাম। কোনো ভূমিকা না করেই বললাম, সাইমন, আগামী পরশুদিন আমি চিটাঙে টিকিট কেটেছি। আম্মার শরীরটা ভালো না, ওখানে কয়েকদিন থাকবো। সাইমনের চোখে এক পলকের জন্য স্বস্তির আভাস ফুটে উঠল, যা ও আড়াল করতে পারলো না।
ও হাসি মুখে বলল, আচ্ছা ভালোই তো, ঘুরে এসো, তোমারও একটু চেঞ্জ দরকার। আমি মনে মনে হাসলাম। এই স্বস্তিটাই আমি ওকে দিতে চেয়েছিলাম, কারণ আমি চিটাগাং যাচ্ছি না। আমি দেখতে চাই আমি এই বাসা থেকে বের হওয়ার পর সাইমন আর রাফিয়ার আসল রূপটা কেমন করে বেরিয়ে আসে। লাগেজটা হাতে নিয়ে যখন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম, সাইমন আমার কপালে একটা হালকা চুমু খেলো। ওর চোখে মুখে এক অদ্ভুত মায়াবী বিদায়ের অভিনয়। পৌঁছেই ফোন দিও অনন্যা, সাবধানে যেও, ও বলল। আমি শুধু একটা ম্লান হাসি দিয়ে বিদায় নিলাম। ঠিক বিকেল 4টায় আমি ধানবন্ডির এই ফ্ল্যাট থেকে বের হয়েছিলাম, কিন্তু আমি গাবতলী কিংবা সায়দাবাদ যাইনি। সোজা চলে গিয়েছিলাম আমাদের বাসার ঠিক 3 গলি পরের একটা ছোট কফি শপে। সেখানে বসে সময় গুনছিলাম। ঘড়ির কাঁটা যখন রাত 8টা ছিল, তখন আমি একটা উবার ডেকে আবার আমার নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার কাছে ফ্ল্যাটের একটা অতিরিক্ত চাবি সবসময় থাকে। সাইমন ভেবেছে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাসের সিটে ঘুমাচ্ছি। ও ধারণাও করতে পারেনি যে ওর সাজানো বিশ্বাসের তাসের ঘরটা ভাঙার জন্য আমি ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছি। লিফটের 4 নাম্বার বোতামটা চেপে যখন আমাদের ফ্লোরে নামলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর 28টা মিসড কল দেখে অবাক হয়ে গেলাম। শিরোনামী গল্পটির প্রথম পর্ব আজকে আপনাদেরকে পড়ে শোনালাম। গল্পটি যদি ভালো লেগে থাকে আর গল্পটির পরবর্তী অংশ যদি শুনতে চান, তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।